অ্যাট ফার্স্ট আমরা জানবো যে এইচটিএমএলটা কি কি জিনিস। মনে করেন এইচটিএমএলটা হচ্ছে একটা কমান্ড, একটা আদেশ। যেমন উনি দেরি করে আসলো, ওনার আমি কি বললাম যে আপনি দেরি করে আসলেন কেন, উনি আমাকে একটা রিপ্লাই দিল যে জ্যাম ছিল। বা দেখা যাচ্ছে যে আমরা এক একজনকে এক এক রকম ভাবে আদেশ দেই, উপদেশ দেই, নিষেধ করি। যেমন হচ্ছে আপনার গার্লফ্রেন্ড আপনাকে বলবে যে কেমন আছো, আপনার ওয়াইফ কিন্তু বলবে যে ওগো কেমন আছো, তাই না? এই যে ডিফারেন্সটা। আর আপনার বাবা আপনাকে বলবে যে এই গাধা দিয়ে জীবনে কিছুই হবে না, গাধা তুই কি করলি, তুই তো সবসময় আমার টাকা পয়সা নষ্ট করলি। অফিসের বস আবার আরেক রকম করে বলবে। এই যে বিভিন্ন প্রকারের বলার যে কমান্ডটা, এই স্টাইলটা, এটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা ভাষায় ব্যবহার করছি। তো বিভিন্ন প্রকারের ভাষা আছে। একটা চোর ধরা পড়লে আমরা একরকম ভাষা প্রয়োগ করি, সামনে বস আসলে আমরা একরকম ভাবে বডি ল্যাঙ্গুয়েজ একদম সোজা হয়ে দাঁড়ায় এরকম। তো আমরা যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইটকে বলে দিতে হবে তুমি এই রঙের হও, এই পিকচারটা এখানে নিয়ে আসো, এখানে ক্লিক করলে এটা হও। এই যে বিভিন্ন প্রকারের যে ডাইরেকশনগুলো, এইগুলোই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো আমরা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখব। তো সেই জন্য আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ জানা প্রয়োজন। তার মধ্যে রয়েছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজগুলো শিখতে হবে। কেন ডিফারেন্স কেন? আমি যদি এই বিল্ডিংটার কথা ধরি, এই বিল্ডিংটার একটা মিস্ত্রি কিন্তু করে নাই, একজন গিয়ে ডিজাইন করছে, স্ট্রাকচার ডিজাইন করছে, কতটা রুম হবে, কি কি স্ট্রাকচার লাগবে, এই হচ্ছে একটা স্ট্রাকচার। সে কিন্তু পাঠাই দিয়েছে আরেকজনের কাছে। সে আমাকে বলছে যে এত সিমেন্ট লাগবে, এত রড লাগবে, এত এই লাগবে, এইগুলো। তারপরে রং মিস্ত্রি কিন্তু আবার সেটাকে রং করছে। এই যে টোটাল জিনিসটা, এটা কিন্তু 3 প্রকার বা 4 প্রকার বা 5 প্রকার, যে কোনো প্রকারে হোক, ডিফারেন্স আছে। তো আমরা যখন কোনো একটা ওয়েবসাইট করব, সেই ওয়েবসাইটেরও একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা জানতে হবে। কোনো একটা ওয়েবসাইট, যেমন এই বিল্ডিংটা কি দিয়ে তৈরি, ক্ষুদ্র ক্ষুদ্র কি দিয়ে তৈরি বলেন তো? ইট দিয়ে তৈরি, তাই না? ইট দিয়ে তৈরি, ইটের সাথে সিমেন্ট, বালি, রড, এগুলো আছে। তো সেরকম কোনো একটা ওয়েবসাইট ট্যাগের সমষ্টি। ছোট ছোট জিনিস হচ্ছে ট্যাগের সমষ্টি। সেই ট্যাগগুলো হচ্ছে আমরা এইচটিএমএল এর ট্যাগ বলি। বিভিন্ন প্রকারের ল্যাঙ্গুয়েজ। তো সর্বপ্রথম আমরা এগুলো জানলাম, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। এখন আমি কি করব? আমি তো বসে থাকবো না, এগুলো জানার পরে আমাকে কি করতে হবে? কাজ শুরু করতে হবে। তো আমি একদম ফ্রেশ কম্পিউটার ইনস্টল দিয়েছি, উইন্ডোজ। এখানে হচ্ছে শুধু উইন্ডোজ দেওয়া, ইনস্টল দেওয়া হয়েছে ব্রাউজার। এটা হচ্ছে ব্রাউজার। আপনারা জানেন ইন্টারনেট ব্যবহার করতে হলে আমাদের ব্রাউজারের প্রয়োজন হয়। এইখানে হচ্ছে ব্রাউজারের ঠিকানা লিখতে হয়। এখানে কোনো ওয়েবসাইটে গেলে তার শিরোনাম দেখা যায়। আর এইটা হচ্ছে একটা আইকন, যে কোনো ওয়েবসাইটে দেখলেই বোঝা যায়। প্রথম আলোয় গেলে দেখা যাচ্ছে একটা সূর্যের মতো আইকন, এইগুলো আর কি। তারপরে যেই এইখান থেকে যে অংশটুকু দেখছেন, এইটুকু হচ্ছে বডি, একটা ওয়েবসাইটের সম্পূর্ণ কন্টেন্ট অংশটুকু এখানে থাকে। আর একটা ওয়েবসাইটে আবার বিভিন্ন প্রকারের ভাগ আছে। যেমন এই অংশটুকু হচ্ছে আমাদের ওয়েবসাইটের উপরের অংশ, এটুকু আমরা বলছি হেডার, ঠিক আছে? তো হেডারের মধ্যে থাকতে পারে লোগো, তারপরে এখানে থাকতে পারে একটা ফোন নম্বর, এই টাইপের জিনিসপত্রগুলো থাকে। আর প্রত্যেকটা ওয়েবসাইট আপনারা দেখবেন যে একটা করে মেনু থাকে, অর্থাৎ হোম, অ্যাবাউট আস, অন্যান্য পেজে যাওয়ার জন্য যে বিভিন্ন পেজের ইনফরমেশন, এক এক পেজে ইনফরমেশন এক পেজে থাকে। আর এইটা হচ্ছে কন্টেন্ট অংশ। কন্টেন্ট অংশ আবার দুই প্রকারের থাকতে পারে। একটা হচ্ছে এই পাশে কন্টেন্ট থাকলো, আর এই পাশে থাকলো সাইড বার, অর্থাৎ অন্যান্য লিঙ্কগুলো। দেখা যাচ্ছে যে আপনি একটা নিউজ পড়ছেন, ডান দিকে আবার অন্যান্য নিউজগুলোর লিঙ্ক দেওয়া আছে। আর নিচে যে এই অংশটুকু দেখছেন, এটা হচ্ছে ফুটার, একটা ওয়েবসাইটের ফুটার। অর্থাৎ মানব দেহ যেভাবে গঠিত, যে হেড, বডি, তারপরে ফুটার, অর্থাৎ ফুট, সেক্ষেত্রে ওয়েবসাইটেরও এটা এভাবে তৈরি। তো এই হচ্ছে আমাদের ব্রাউজার। তো আমরা যেই কমান্ডগুলো লিখবো, যেইগুলোর কথা একটু আগে বললাম, সেই কমান্ডগুলো লেখার জন্য আমাদের এডিটর প্রয়োজন। তো ডিফল্টভাবে উইন্ডোজে দেওয়া আছে নোটপ্যাড। নোটপ্যাড দিয়ে হবে না। নোটপ্যাড দিয়ে লেখার সময় আপনি ট্যাগগুলো হাইলাইটেড হবে না। যে আমি তো বুঝতে হবে কোথায় ইট দেওয়া আছে আর কোথায় সিমেন্ট দেওয়া আছে, সেই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। তো সেই জন্য আমরা একটা এডিটর ব্যবহার করবো। এডিটর নাম হচ্ছে ব্রাকেটস। তো ব্রাকেটস ডাউনলোড করতে হলে brackets.io এই ওয়েবসাইটের ঠিকানাটা লিখে নেবেন, অথবা গুগলে সার্চ করলে আপনি পাবেন। brackets.io এখানে যাবেন, তারপরে এখানে হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড ব্রাকেটসে ক্লিক করলে এখানে যে ব্রাকেটসের ডাউনলোডারটা, অর্থাৎ একটা ইএক্সি ফাইল বা এমএসআই ফাইল, যে ফাইলটা ডাউনলোড হবে, এইটা আমাদের কম্পিউটার ইনস্টল করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের এডিটর, এটা প্রয়োজন। আর আরেকটা জিনিস আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে কম্পিউটারে কোনো ফাইল আমরা আইডেন্টিফাই করি কি করে?
মনে করেন এখানে একটা পিকচার ফাইল আছে, আমি হচ্ছে যদি এখানে একটা ছবি থাকতো, আমি যাই যে ডাউনলোডস, এই যে এইটা হচ্ছে একটা ইএক্সি ফাইল, আমি যে আইকন দেখে চিনছি। তো কোনো একটা পিকচার যদি থাকে, সেই পিকচার হচ্ছে বিভিন্ন প্রকারের পিকচার হয়, জেপিজি হয়, পিএনজি হয়, বিভিন্ন টাইপের হয়। এইগুলো চেনার জন্য আমাদের প্রত্যেকটা ফাইলের একটা করে এক্সটেনশন থাকে, যেটা দিয়ে আমরা চিনি। জেপিজি ফাইলের লাস্টে কি থাকে? জেপিজি। ডকুমেন্ট ফাইলের লাস্টে কি থাকে? ডিওসি। তারপরে লেটেস্ট যেটা ডিওসিএক্স, ডক্স, এই ফাইলগুলো থাকে। তো সেইগুলো এনাবেল করে নিতে হবে। এনাবেল করতে হলে আপনি যাবেন হচ্ছে সেটিংস, কন্ট্রোল প্যানেল, এবার এখানে গিয়ে যা লিখবেন হচ্ছে ফোল্ডার অপশনস, ফোল্ডার লিখলেই হবে। তারপরে এখানে ভিউ, দেন এখানে হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস গেলে এখানে আমাদের এক্সটেনশনগুলো শো হবে। অর্থাৎ আমরা ব্রাউজার রেডি করতে হবে, আমাদের এডিটর রেডি করতে হবে, দেন আমাদের হচ্ছে যে ফাইলের এক্সটেনশনগুলো আছে সেই এক্সটেনশনগুলো আমাদের এনাবেল করে নিতে হবে। তো তারপরে ব্র্যাকেটস ডাউনলোড হলে ব্র্যাকেটসটা যেভাবে অন্যান্য সফটওয়্যারের মতো এটা ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে আপনি একটা প্রোগ্রাম ফাইলে দেখবেন যে একটা সফটওয়্যার আসছে নতুন, যেটার নাম হচ্ছে ব্র্যাকেটস। এইটা হচ্ছে কি এডিটর, আমরা বিভিন্ন যে HTML এর ল্যাঙ্গুয়েজগুলো লিখব সেইগুলো হচ্ছে ব্র্যাকেটস। এখানে যাই স্টার্ট, দেন এই যে এখানে ব্র্যাকেটস এটা আসছে। তো এটার পরিচিতি, এটা হচ্ছে এই যে এখানে যেটা দেখছেন এটা হচ্ছে একটা ওয়েবসাইটের কোডিংগুলো এখানে থাকে। এটা হচ্ছে মেনু দিয়ে আমরা বিভিন্ন প্রকারের কাজগুলো করব, যে দেখব যে পরবর্তীতে। আর এখানে থাকবে হচ্ছে আপনার ফাইল লিস্ট, অর্থাৎ কোন ফাইলগুলো নিয়ে আপনি কাজ করছেন। ওই যে বললাম একটা ওয়েবসাইটে স্ট্রাকচার হতে পারে, একটা ওয়েবসাইটের রং করার কাজ হতে পারে, একটা ওয়েবসাইটের দেখা যাচ্ছে ওয়্যারিং করার কাজ হতে পারে। তো প্রত্যেকটা ফাইলের যে আলাদা আলাদা ফাইলগুলো, সেই ফাইলগুলো এখানে লিস্ট আকারে থাকবে। আর এদিকে থাকে কিছু টুলস, সেই টুলসগুলো হচ্ছে যখন আমরা এই ওয়েবসাইটটাকে পাবলিশ করব ওয়েব সার্ভারে, তখন আমাদের এগুলো প্রয়োজন হবে। আপাতত এগুলো জানার কোনো দরকার নাই। তো কোনো একটা ওয়েবসাইট শুরু করতে হলে আমি হচ্ছে নতুন একটা ফাইল নিব, অর্থাৎ একদম শুরু থেকে করব। তো সেই জন্য আপনি যেভাবে করতে পারেন, ব্র্যাকেটসটা এখানে থাক, আমরা একটা ফোল্ডার করব। ফোল্ডার হচ্ছে আপনি করতে পারেন যে কোনো মাই কম্পিউটারে যে কোনো একটা জায়গাতে। আমি ডেস্কটপে করলাম নিউ ফোল্ডার। এইখানে গিয়ে আমি এখানে একটা ফোল্ডারের নাম দিলাম যে টেস্ট ওয়েবসাইট, অর্থাৎ আমি একটা টেস্ট ওয়েবসাইট নামে একটা ফোল্ডার করলাম। এখানে আমি নতুন একটা ওয়েবসাইট করব। তো সেই জন্য এখানে রাইট ক্লিক, নিউ, এখানে আমাদের যেটা দরকার, আমরা এখন শিখতে চাচ্ছি HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে টেক্সট কথাটা আছে কেন? টেক্সট কথাটা হচ্ছে এটা একটা টেক্সট ফাইল, অর্থাৎ আমরা যে কমান্ডগুলো দিব সেগুলো লিখে দিতে হবে। কম্পিউটারকে তো আমরা বলে দিতে পারবো না, যে এখনো এরকম প্রযুক্তি আসে নাই যে বলে দিলাম ওয়েবসাইট তৈরি হও। এটাকে বলা হচ্ছে স্পিচ রিকগনিশন, নতুন প্রযুক্তি আর কি, ওটা এখনো হয়নি। তো আমরা হচ্ছে লিখে দিব। একটা ওয়েবসাইটে গেলে কি আমরা লেখা ছাড়া অন্য কিছু তার দেখতে পাই না, লেখা, ভিডিও, এগুলো ছাড়াও কিন্তু অন্য কিছু না। তো HTTP এর মানে হচ্ছে, বলেন তো কি, কেউ বলতে পারবেন? ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ এই টেক্সটটাকে যে ট্রান্সফার করে দেবে, অর্থাৎ অন্য একটা কম্পিউটার থেকে আপনার কম্পিউটারে নিয়ে আসছে, এই যে ট্রান্সফার একটা প্রোটোকল, অর্থাৎ একটা ব্রিজের মাধ্যমে একটা জায়গা থেকে ডাটা আপনার কম্পিউটারে চলে আসছে। প্রথম আলো দিলে কি হচ্ছে, তাদের সার্ভার থেকে আমার কম্পিউটারে চলে আসছে। এই যে প্রোটোকল, এটা হচ্ছে HTTP। এই প্রোটোকলের আবার দুইটা প্রকার আছে, দেখবেন কিছু কিছু ওভারব্রিজ হচ্ছে একদম ওপেনলি উপর দিয়ে থাকে, আর কিছু কিছু ওভারব্রিজ রাস্তার নিচ দিয়ে থাকে, ওখানে কিছু সিকিউরিটি থাকে যে নিচ দিয়ে দেখা যাচ্ছে যে কোনো যাতে ক্রাইম না হয়। তো সেই জন্য এই প্রোটোকলেরও আবার দুইটা ডিফারেন্স আছে, একটা হচ্ছে HTTP আর একটা হচ্ছে HTTPS। এটা হচ্ছে এস মানে হচ্ছে সিকিউর, অর্থাৎ ওইখান থেকে আপনি নির্বিঘ্নে, ওই যে বললাম যে একটু এই বেশি সুবিধা, যেটা হচ্ছে উপর দিয়ে গেলে আপনি নর্মালি যেতে পারছেন, হকার আছে বা বিভিন্ন প্রকার সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, নিচ দিয়ে গেলে কিন্তু আপনার ওই সুবিধাটা মানে ওইটা আর হচ্ছে না। যাই হোক, আমাদের পরিস্থিতিতে আর কি সংজ্ঞাটা মিলবে না, নিচেও যা উপরেও যা নিচেও যা আমাদের ক্ষেত্রে তা। তো যাই হোক, মানে এক্সাম্পলটা ধরে নেন যে এরকম যদি সিকিউর কোনো কিছু দরকার হয়, যেমন সিকিউর কি হতে পারে, মনে করেন আপনি একটা প্রোডাক্ট কিনছেন কোনো একটা ই-কমার্স ওয়েবসাইট থেকে, ওখানে আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন দেবেন না? ওই ইনফরমেশন যদি অন্য কেউ পেয়ে যায়, এমনকি ইভেন যদি স্টোর মালিকও যদি ওই ইনফরমেশনটা পায়, সেক্ষেত্রে আপনার কিন্তু ওই ক্রেডিট কার্ড থেকে সে আবার খরচ করতে পারবে না? আপনার নাম্বার যদি আমি পাই, কোনো ক্রেডিট কার্ডের নম্বর, আমি অবশ্যই অন্য জায়গা থেকে ট্রানজ্যাকশন করতে পারবো। তো সেই জন্য
ওই প্রোটোকলটা থাকার কারণে স্টোর মালিকও সে ওটা পাবে না, অর্থাৎ ওই প্রোটোকলে যাওয়ার সময় সেটা এনক্রিপ্ট হয়, ডাটাটা এনক্রিপ্ট মানে দুর্বোধ্য একটা সংখ্যায় পরিণত হয়, হয়ে আবার হচ্ছে ওখানে চলে যায়, এরকম ব্যাপারটা। তো ওইটাই আর কি। এটা আপনাদের আরো পরবর্তীতে ভালো বুঝতে পারবেন যে এইচটিটিপিএসটা কি জিনিস, সেটা আমাদের এখন জানার দরকার নেই। তো আমরা জানলাম যে টেক্সট ফাইলের যে কমান্ডগুলো, সেই কমান্ডগুলো ট্রান্সফার করার জন্য একটা প্রোটোকল আছে, এটা হচ্ছে এইচটিটিপি। তো আমরা টেক্সট ফাইলের তৈরি করব একটা নিউ টেক্সট ডকুমেন্ট। তো এটার ফাইলে দেখেন লাস্টে কি আছে, টিএক্সটি এর মানে কি? টিএক্সটি এর মানে কি আপনি বলতে পারবেন? টেক্সট ফাইল, অর্থাৎ এটা একটা টেক্সট ফাইল, আমি দেখে বুঝতে পারছি। জেপিজি থাকলে জেপিজি ফাইল। তো এখন আমরা তো টেক্সট ফাইল নিব না, জন্য টোটালটা মুছে দেব, দিয়ে এটা নাম দিব ইন্ডেক্স এইচটিএমএল। কেন ইন্ডেক্স এইচটিএমএল? ইন্ডেক্স এইচটিএমএল হচ্ছে একটা কমন নাম, যেটা সার্ভার খুব মানে ওইটাকে মেজর হিসেবে নেবে। যেমন বোকা একটা মানুষের নাম যদি কাউকে বলতে বলা হয়, বলেন তো বোকা একটা মানুষের নাম কি হতে পারে? হ্যাঁ, আবুল, বা দেখা যাচ্ছে মফিজ, এরকম যে কমন আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইন্ডেক্স এইচটিএমএল। সার্ভার এটাকে ইজিলি ধরতে পারবে যে এটা একটা এইচটিএমএল ইন্ডেক্স রুট মেজর ফাইল। আপনি যদি নিউজ দেন, নিউজটাকে সে ধরতে পারবে না, অন্য নাম দিলে ধরতে পারবে না, এরকম ব্যাপারটা। এছাড়া আর কোনো স্পেশালিটি এর মধ্যে নাই, জাস্ট ওইটাকে যেন কমন হিসেবে নিতে পারে, এরকম। তো আমি ইন্ডেক্স এইচটিএমএল এখানে রিনেম করতে গেলে এখানে দেখা যাচ্ছে যে আমাকে একটা ইয়ে করবে। এখানে কেউ আবার আবুল মফিজ নামে কেউ থাকলে মাইন্ড করেন না, বা টিউটোরিয়াল যদি কেউ শুনেন যে আবুল মফিজ, মাইন্ড করেন, এটা জাস্ট একটা ইয়ে আর কি, এটা কথার কথা। আমাদের আবুল হায়াত আছেন, উনি কি এরকম না? এরকম না, অবশ্যই তিনি প্রতিভাধর, তাই না? এরকম, হ্যাঁ উনি আছেন, এরকম আর কি। যাই হোক, তো ইন্ডেক্স এইচটিএমএল নামে ফাইল তৈরি করলাম। এখন আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে টেক্সট ফাইলকে তুমি ইন্ডেক্স এইচটিএমএল করলা, তুমি কি শিওর? তুমি কি জেনে করছো? জেনে করছি কিনা? হ্যাঁ অবশ্যই আমি এটাকে জেনে করছি যে এইচটিএমএল ইন্ডেক্স এইচটিএমএল হবে। তো ইন্ডেক্স এইচটিএমএল করার পরে এই ফাইলটাকে আমি কিন্তু এখন আচ্ছা চুজ ডিফল্ট প্রোগ্রাম করে ফায়ারফক্স করে দিই, অর্থাৎ এটা ফায়ারফক্স ওপেন হবে। তো এখন কিছু লিখি নাই বলে এখন ফাঁকা দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমরা এটাকে ব্র্যাকেটসে ওপেন করব, ওপেন উইথ ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটসে এটা ওপেন হবে। এই যে আমাদের এখানে কোড লিখতে হবে। তো এখন এখানে দেখেন যে ওয়ার্কিং ফাইলসে এখানে এটা আসবে, অর্থাৎ আমরা ওয়ার্কিং ফাইলসে এটা কাজ করছি। এখানে আমাদের যেটা করতে হবে, একটা ওয়েবসাইট আমি এর আগেই বলেছিলাম শুরু হয় হেড, তারপরে বডি, তারপরে ফুটার, এরকম থাকে। তো এখানে আমরা কি শুরু করছি সেটা লিখতে হবে এইচটিএমএল। এখানে দেখবেন প্রত্যেকটা লেখার সময় নোটপ্যাড প্লাস এই ব্র্যাকেটসের সুবিধা হচ্ছে যে আপনি কি লিখবেন সে সাজেস্ট করবে যে তুমি কি এইচটিএমএল লিখতে চাও, সেক্ষেত্রে এন্টার দিবেন, দিলে সে এইচটিএমএল নিয়ে আসবে, তারপরে একটা এরকম হবে। হ্যাঁ, নোটপ্যাড হচ্ছে এটা হচ্ছে মানে এর আগে ব্যবহার করতাম, ওর চাইতে এটা হচ্ছে অ্যাডোবের তৈরি। অ্যাডোবের তৈরি মানেই বুঝতে পারছেন, অ্যাডোবের ফটোশপ আছে, মানে যত দামি দামি সফটওয়্যারগুলো সব এরা। তো এই অ্যাডোবের তৈরি এটা বলে এটাতে অনেক সুবিধা আছে, কোডিং খুব দ্রুত হবে, একটা ওয়েবসাইট আপনি খুব কুইকলি করে ফেলতে পারবেন। আচ্ছা, তো আমি এখানে বোঝাই যে এইচটিএমএলটা এখানে লিখলাম, এটাকে বলা হচ্ছে একটা ট্যাগ। তো ট্যাগটা কিভাবে লেখালো খেয়াল করেন, যে কোনো একটা আমি লিখলাম এইচটিএমএল, লেখার আগে আমি একটা গ্রেটার দেন, লেস দেন এগুলো দিয়েছি। তো বুঝে নেবেন এখানে প্রথমটার সাথে দ্বিতীয়টার ডিফারেন্সটা কোথায় বলেন তো? একটা স্ল্যাশ আছে, অর্থাৎ ওইটা শেষ, স্ল্যাশটা যেটা সেটা শেষ, এটাকে বলা হচ্ছে ডাবল ট্যাগ। আর কিছু কিছু আছে যে ওখানেই শেষ হয়ে যাবে, প্রথম শুরুতেই শেষ হয়ে যাবে, সেটাও আমি দেখাবো। তো এইচটিএমএল লেখার পরে এবার আমি এখানে এন্টার দিলাম। এখানে আমাদের দুটো অংশ হবে, নাম্বার 1 হচ্ছে হেড, এইটা হচ্ছে আমাদের হেড, তারপরে হচ্ছে এর নিচে হবে হচ্ছে বডি। খেয়াল করেন আমাদের এইচটিএমএল এর মধ্যে হচ্ছে টোটাল যে আমি যা লিখবো সেটা যাবে, তার মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। আমি কিন্তু এখানে ট্যাব দিয়ে দিছি, ট্যাব দিয়ে এদিকে সরাই নিয়েছি, কারণ আমি বুঝতে পারছি যে এইচটিএমএল এর মধ্যে এগুলো আছে। কিন্তু যদি এরকম থাকতো, এরকম যদি থাকতো তাহলে আমাদের বুঝতে একটু অসুবিধা হতো যে কার মধ্যে কি আছে আমি কিছু বুঝতে পারছি না। তো সেই জন্য কোনো ট্যাগের মধ্যে যদি আপনি আরেকটা ট্যাগ লিখেন, সেই ট্যাগটা অবশ্যই একটা ট্যাব দিয়ে সরাই দিতে হবে, সরাই দিলে সেটা দেখা যাচ্ছে সুন্দর হবে। আচ্ছা, হেডের মধ্যে আমাদের কি থাকে? হেডের মধ্যে থাকে না, এটার ফুটার দরকার নাই, বডি মানেই বডিতেই ফুটার হবে। আচ্ছা দেখেন, কোশ্চেনগুলো পরে করবেন যাতে ক্লাসে অসুবিধা না হয়, লাস্ট টাইম সুযোগ দিব। আচ্ছা, তো এখানে টাইটেলে আমি একটা টাইটেল দিব যে দিস ইজ টাইটেল, অর্থাৎ আমি এখানে একটা টাইটেল দিলাম। এটা দিয়ে আমার চেঞ্জটা কি হলো,
এই এইচটিএমএল ফাইলটা তো আমার ব্রাউজার ওপেন করাই আছে, তাই না? এর আগে আমি ওপেন করেছি না? যদি ওপেন না করা থাকে কোনো সমস্যা না, আপনি কুইকলি এখানে যাবেন, যাওয়ার পর ইন্ডেক্স এইচটিএমএল আবার ওপেন করবেন। দেখেন তো এই যে এটা আমাদের আগের ফাইল, অর্থাৎ এটা আমরা আগে ওপেন করেছিলাম, আর এটা এখন ওপেন করলাম, চেঞ্জটা কি হলো? দিস ইজ টাইটেলটা আসলো, এখানে রিফ্রেশ করলে চলে আসবে, অর্থাৎ আমরা রিফ্রেশ করছিলাম না, ওইটা রাখছিলাম এই জন্য। তো অর্থাৎ টাইটেলটা আসবে হচ্ছে হেডের মধ্যে, হেডের মধ্যে টাইটেলটা। আপনি যদি বডির মধ্যে টাইটেল ট্যাগ দেন অবশ্যই কাজ করবে না সেটা। আর বডির মধ্যে আমরা কি দিব? বডির মধ্যে আমরা প্রথমে ট্যাগগুলো শিখবো, যে প্রথমে হচ্ছে হেডিং ট্যাগ। আমি এক এক করে ট্যাগ লিখবো, আপনি এগুলো বাসায় গিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন। আর আরও ট্যাগ কোথায় পাবেন সেগুলো আমি দেখাই দেবো। মেইনলি এইচটিএমএল অনেক ট্যাগ আছে, 150-200 ট্যাগ আছে, কিন্তু আপনাকে অনলি ব্যবহার করতে হবে দেখা যাচ্ছে খুব বেশি হলে 20 থেকে 25টা ট্যাগ। 20 থেকে 25টা ট্যাগ শিখলেই আপনি ইয়ে করতে পারেন। সব ট্যাগগুলো আপনার প্র্যাকটিস করার কোনো দরকার নেই, বা একবার করে দেখে রাখলেন শেষ। এরপরে যখন লাগবে তখন ওই যে আপনি দেখে রাখছেন এটাই মনে পড়বে, আলাদা করে আপনার কোনো দরকার নেই। তো বডিতে আমরা কি লিখতে পারি? হেডিং 1 লিখলাম, দিস ইজ হেডিং 1। তো এটা লেখার পরে চেঞ্জটা কি হলো? এখানে গিয়ে একটা রিফ্রেশ করবেন, রিফ্রেশ মানে F5 দিলে রিফ্রেশ হবে, অথবা রাইট ক্লিক করে এখানে রিলোড করলেও হবে। তো এই যে লেখাটা বড় করে আসলো, কেন আসলো? হ্যাঁ, এই বডির মধ্যে আমি H1 দিয়েছি। তো ঠিক একইভাবে এখানে আমি দিলাম, এই যে লাইনটা কপি করলাম, কন্ট্রোল ধরে D দিলে লাইন কপি হবে। এটা হচ্ছে ব্র্যাকেটসের শর্টকাট। যে আমি এখন এই লাইন কপি করতে হলে এখানে ব্লক করা লাগবে, কপি করা লাগবে, তারপর পেস্ট করা লাগবে। এটা না করে আপনি যদি কোনো একটা লাইন কপি করতে চান, জাস্ট সেই লাইনের মধ্যে যে কোনো জায়গাতে কার্সর রেখে কন্ট্রোল ধরে D। এটা হচ্ছে হেডিং 1, এটা হচ্ছে হেডিং 2। অর্থাৎ হেডিং 2টা এখানে এখানে ছোট হবে, অর্থাৎ আচ্ছা আমি হেডিং 2 দেই, অর্থাৎ এখানে হেডিং 2 লিখছি কিন্তু ট্যাগে হেডিং 2 দেই নাই। হেডিং 2, হেডিং 2, এই হচ্ছে আমাদের হেডিং 2। ঠিক একইভাবে হেডিং 3, 4, 5 এগুলো আপনি প্র্যাকটিস করবেন। এটা আসা হচ্ছে হেডিং 6 পর্যন্ত। তো এটা হচ্ছে হেডিং, আর যেটা আমরা হেডিং লিখলাম, আপনি বাদ বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর এখানে আছে হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ট্যাগ মানে হচ্ছে একটা লম্বা টেক্সট। যেমন আমি একটু টেক্সট নিয়ে আসি, যেমন এই টেক্সটটুকু আমি নিয়ে যাই, অর্থাৎ আমি এখানে একটা প্যারা নিলাম, আরেকটা নিচে আরেকটা প্যারা নিলাম, অর্থাৎ কন্ট্রোল ডি দিয়ে জাস্ট কপি করে নিলাম। তো এবার আমি যদি দেখি সেক্ষেত্রে এখানে দুইটা প্যারা, বোঝা যাচ্ছে? দুইটা প্যারা, অর্থাৎ পি নেওয়ার কারণেই কিন্তু প্যারাগ্রাফটা তৈরি হয়েছে। তো পি ট্যাগটার মানে কি হচ্ছে? প্যারাগ্রাফ। আমি কি কখনো ভুলবো যে হেডিং 1 লিখতে হলে পি লিখতে হবে? ভুলবো না। অর্থাৎ ট্যাগ আপনি একবার শিখলেই এনাফ। প্রত্যেকটা ট্যাগের নামের সাথে সেই ট্যাগের আচরণটা সম্পর্কযুক্ত। অর্থাৎ হেডিং H1 মানে আমি বুঝবো হেডিং 1, H1 মানে কিন্তু আমি কখনোই, আমি যদি পাগলও হয়ে যাই তখনও কিন্তু আমার মাথায় আসবে না যে H1 মানে প্যারাগ্রাফ। আসবে না, এইরকম আর কি। তো ট্যাগগুলো অতি সহজ, আপনাকে জাস্ট একবার করে দেখতে হবে, একবার করে দেখলেই হবে। তো এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এছাড়াও আরও দেখা যাচ্ছে এখানে আরও বিভিন্ন ট্যাগগুলো আছে, সেই ট্যাগগুলো আমাদের আস্তে আস্তে দেখতে হবে। যেমন আর কি ট্যাগ থাকতে পারে? এখানে কিছু কিছু ট্যাগ আছে অন্য ট্যাগের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ অন্য ট্যাগের সাথে সে কাজ করে, এইরকম আছে। এই ট্যাগের আবার কিছু এক্সটেন্ড আছে। এক্সটেন্ড মানে বিভিন্ন প্রকারের ট্যাগের হেল্পার, অর্থাৎ আমরা শুধুমাত্র ইট দিয়েই কিন্তু একটা বাড়ি তুলে ফেলতে পারবো না, অবশ্যই তার সাথে সিমেন্ট লাগবে। তো সেই রকম, তো এই যে ট্যাগগুলো ব্যবহার করছি, এই ট্যাগগুলোর মধ্যে যেটা আছে হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন আমরা একটা ছবি আনতে চাচ্ছি, আমাদের এই যে এইখানে আমরা চাচ্ছি যে একটা ছবি আনতে চাই, সেই ছবি অবশ্যই আমার কম্পিউটারে থাকা লাগবে, এবং ইভেন আমি যে ফোল্ডারে HTML ফাইলটা তৈরি করেছি সেখানে থাকা লাগবে। তো সেখানে যদি রাখতে চাই, জাস্ট আমি মনে করেন এই ছবিটাই এখান থেকে ছবি যদি সেভ করতে চাই, সেভ ইমেজ অ্যাজ, দেন আমরা কোথায় রাখবো? ডেস্কটপ। তারপরে আমি একটা ফোল্ডার করেছি এখানে, আর এই ফাইলটার নাম কি দেখেন? FSL logo ডট জিপ, অর্থাৎ এটা একটা জিপ ইমেজ। সেভ করে ফেললাম। অর্থাৎ আমরা যদি এখন দেখি টেস্ট ওয়েবসাইটে আমাদের একটা ফাইল আছে FSL logo জিপ, এইটার আমি নামটা কপি করব। কি করব? রাইট ক্লিক করে রিনেম, গিয়ে টোটালটা, আর কি আমাদের টোটালটা লাগবে না, এক্সটেনশন সহ লাগবে। তো সেই জন্য রাইট ক্লিক করে কপি করে নিলাম। এরপরে কি করব? আমরা যে ব্র্যাকেটসে গেলাম, এখানে ওই যদি পিকচারটা আমরা আনতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে ইমেজ ট্যাগটা। এখানে আমরা ইমেজ ট্যাগটা হচ্ছে IMG শেষ। প্রথম ট্যাগের সাথে ইমেজ ট্যাগটার ডিফারেন্সটা কি বুঝতে পারছেন?
সিঙ্গেল ট্যাগ, অর্থাৎ এটা কিন্তু শেষ হয়ে গেছে। তো এবার এখানে ইমেজ ট্যাগটা যেটা আছে এখানে আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে এইচটিএমএল ট্যাগকে যে হেল্প করে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। তো এখানে অ্যাট্রিবিউট কি হতে পারে, আমরা ইমেজটাকে নিয়ে আসতে যাচ্ছি, এটা দিতে হবে এসআরসি, মানে হচ্ছে সোর্স, ইমেজ কোথায় থেকে নিয়ে আসছি এরকম এসআরসি। এসআরসি লেখার পরে অ্যাট্রিবিউটের ভ্যালু দিব আমরা, ভ্যালু দিতে হলে ইকুয়াল ডাবল কোটেশন স্পেস ছাড়া এখানে ব্যবহার করতে হবে, অর্থাৎ ইকুয়াল ডাবল কোটেশন স্পেস ছাড়া ব্যবহার করতে হবে। তো আমাদের ইমেজটার নাম হচ্ছে, এবার পেস্ট করে দিলাম। তো এই হচ্ছে ইমেজ। এবার আমি যদি এখানে যাই, আমাদের যদি ইমেজ ঠিকঠাক থাকে তাহলে এখানে আমাদের ইমেজ আসবে। এইরকম করে আপনি যে কোনো ইমেজই নিয়ে আসতে পারবেন, জাস্ট সেটার লোকেশন যেন আপনার এইচটিএমএল যে ফোল্ডার সেই ফোল্ডারটা হয়, অন্য জায়গা থেকে নিয়ে আসবেন না। তো তাহলে বুঝতে পারছেন কিভাবে এখানে আমি ইমেজ নিয়ে আসলাম। যদি অন্য একটা কোনো ইমেজ নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে আমাদের সেই ইমেজটা খুঁজে পেতে হবে, খুঁজে তারপরে আমরা ওইখানে আমাদের যে টেমপ্লেট আছে টেমপ্লেটে সেভ করে আমরা নিয়ে আসবো। তো এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে ওয়েব সার্ভার অনেক প্রকারের হয়, উইন্ডোজ সার্ভার হয়, লিনাক্স সার্ভার হয়, বিভিন্ন প্রকারের সার্ভার হয়। তো সব সার্ভারই কিন্তু ফাইল নেম বড় হাতের সাপোর্ট করে না। বড় হাতের দিলে ওখানে দেখা যাচ্ছে যে ওইটাকে বলা হয় হচ্ছে লোয়ার কেস করতে হবে। তো এখানে আমি একটা ওয়েবসাইট করলাম যেটাতে বড় হাতের আছে, স্পেস আছে, এগুলো আমাকে কেটে ছোট হাতের স্পেস ছাড়া করতে হবে। আমাদের যদি ফাঁকা জায়গা দরকার হয় আমরা আন্ডারস্কোর ইউজ করব। যেমন এখানে FSL লোগো বা FS লোগো, তো আমি দিলাম FS আন্ডারস্কোর এখানে লোগো, অর্থাৎ এইভাবে ব্যবহার করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কখনোই বড় হাতের অক্ষর স্পেস এগুলো ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পাবে না। ঠিক আছে, মনে থাকবে। অর্থাৎ আমরা এখানে দেখা যাচ্ছে আমার কম্পিউটারে পাচ্ছে, আমি কোনো একটা সার্ভারে আমাদের ওয়েবসাইটের টেমপ্লেট আপলোড করলাম সেখানে আর পাচ্ছে না, তখন আমাদের প্রবলেম হবে। তো সেই জন্য এইখানে এইভাবে আপনারা ব্যবহার করবেন, প্রত্যেকটা ফাইলের ক্ষেত্রে এই একই কথা প্রযোজ্য। তো এখানে এইটার আরও কিছু ট্যাগ আছে। তো পাশাপাশি আমি যে একটু আগে বললাম যে কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো অন্য আরও ট্যাগের ব্যবহার হয়। যেমন আমরা যদি টেবিল ব্যবহার করতে চাই, কোনো একটা টেবিল, মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করছেন না সবাই? MS ওয়ার্ড ইউজ করছেন সবাই? টেবিল করছেন কখনো? হ্যাঁ। তো MS ওয়ার্ডের টেবিলে দেখা যাচ্ছে কি থাকে, টেবিলের কয়টা অংশ? হ্যাঁ, দুইটা অংশ, টেবিলের দুইটা অংশ, এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। তো ঠিক একইভাবে এখানে আমাদের লিখতে হবে টেবিল শেষ হবে, তারপরে এখানে লিখতে হবে টিআর মানে কি বলেন তো? টিআর মানে হচ্ছে টেবিল রো, টিতে টেবিল আর তে রো। ঠিক আছে, আচ্ছা। টেবিল রো এর মধ্যে আমরা রো নিচ্ছি, অর্থাৎ অনেকগুলো রো নিব। দেখা যাচ্ছে যে প্রথম রোতে আমরা টেবিলটা আমরা তৈরি করব, মনে করেন হেডিং থাকলো একটা, যেই হেডিংয়ে থাকবে হচ্ছে স্টুডেন্ট নম্বর, তারপরে থাকবে স্টুডেন্ট নেম, অ্যাড্রেস, কোর্স, এরপরে আমরা অনেকগুলো রো নিব। তো প্রথম টেবিল রো যেটা, সেটাকে আমরা কি বলছি? টেবিলের হেডিং, অর্থাৎ ওখানে হেডিং নিয়ে আসব। তো টেবিল রো এর মধ্যে ব্যবহার হয় দুইটা জিনিস। যদি হেডিং হয় তাহলে টিআর এর মধ্যে হবে TH, টেবিল হেড। আর যদি ওইখানে ব্যবহার হয় হচ্ছে নর্মাল টেবিল, সেক্ষেত্রে ব্যবহার হবে TD, এখানে TD ব্যবহার হবে। আচ্ছা, তো আমরা এখানে TH নিলাম, এখানে আমি হচ্ছে দিলাম যে রোল নম্বর। তারপরে আমার আর কি দরকার? TH, এখানে আমাদের দরকার হচ্ছে স্টুডেন্ট নেম, তারপরে থাকলো TH, দিলাম অ্যাড্রেস, তারপরে TH, এখানে আমরা দিব কোর্স। তো এটা দিলাম, এরপরে এটা হচ্ছে হেডিং হলো, একটা টোটাল উপরের একটা রো হলো, একটা কলাম না কিন্তু, এটা হচ্ছে রো, উপরের একটা টিআর মানে হচ্ছে টেবিল রো, এটা মনে রাখবেন। তো তারপরে এবার আমরা আরেকটা রো নেব। হ্যাঁ,
এবার আমরা আরেকটা রো নিব যেটা হচ্ছে টিডি হবে। টিডি হবে কেন, আমরা এটা এগুলার হেডিং না, দ্যাটস রোল নাম্বার দিলাম 1, তারপরে এবার আমরা টিডি, এবার স্টুডেন্ট নেম দিলাম যে টেস্ট নেম, তারপরে এখানে টিডি, এখানে অ্যাড্রেস দিলাম ফ্রম গেট টিডি, এখানে দিলাম কোর্স হচ্ছে বেসিক। আচ্ছা, এবার আমার অনেকগুলো দরকার, এগুলো অনেকগুলো দরকার, এই টিডি আমার অনেকগুলো দরকার, জাস্ট আমাদের ভ্যালু চেঞ্জ হবে, লাইনগুলোকে ডুপ্লিকেট করতে হবে। তো আমরা এটাকে দেখছি যে একটা লাইন ডুপ্লিকেট করা যায় কিভাবে, তাই না? এবার দেখবো মাল্টিপল লাইন কিভাবে ডুপ্লিকেট করা যায়। জাস্ট আপনাদের যেখান থেকে দরকার সেখান থেকে আমি একটা স্পেস সহ ডুপ্লিকেট করতে চাচ্ছি, এই জন্য কন্ট্রোল ডি, ব্লক করে কন্ট্রোল ডি, যতবার দেবেন ততবার ওই লাইনগুলো ডুপ্লিকেট হবে। এই হচ্ছে আমরা একটা টেবিল করলাম, কিন্তু টেবিলটা যদি আমরা দেখি এরকম দেখা যাবে, এই যে রোল নম্বর, স্টুডেন্ট নেম, অ্যাড্রেস, কোর্সেস, এইগুলো আর কি। তো আমরা যদি টেবিলকে, দেখা যাচ্ছে টেবিল কিন্তু এরকম না, টেবিলের বর্ডার থাকবে, বর্ডার প্রত্যেকটা চারিদিকে বর্ডার থাকবে। এই যে বর্ডারগুলোর কালার দেখা যাচ্ছে এক এক টেবিলে এক এক রকম হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আলাদাভাবে অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজ দিয়ে এটাকে ডিফাইন করে দিতে হবে। তো সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে সিএসএস, যেটা হচ্ছে আমরা ব্যবহার করব এখানে। সিএসএস হচ্ছে ব্যবহার করা যায়। তো তার আগে আমাদের আরও কিছু এইচটিএমএল ট্যাগের কাজ শিখতে হবে সিএসএস শেখার আগে। তো এইচটিএমএল ট্যাগ শিখবেন কোথায় থেকে? এইচটিএমএল ট্যাগ শেখার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে W3। আচ্ছা, এখন আবার আপনারা মনে মনে কইরেন না যে W3 স্কুলস থেকে শিখবো, তাহলে এখানে আসলাম কেন? ঠিক আছে, তো এখানে আসলেন গাইডলাইন পাওয়ার জন্য। কোথায় থেকে শিখবেন, সিরিয়াল বাই সিরিয়াল শিখবেন, আর আপনাকে আমি এক্সাম নিব, আপনাকে গাইডলাইন দিব, জাস্ট এইটুকু। এছাড়া আর কোনো বেনিফিটেড এখান থেকে হবেন না। এখান থেকে আসলেই কাজ পাবেন না, আসলেই শিখতে পারবেন না। শেখাটা আপনার মধ্যে, আপনি কতটুকু সময় দিবেন, আপনি কতটুকু আন্তরিকতার সাথে শিখছেন, সেটা আপনার মধ্যে। আচ্ছা, এইচটিএমএল ট্যাগটা শিখবো কোথা থেকে? যে লার্ন এইচটিএমএল। লার্ন এইচটিএমএলে গেলে এখানে বলে দেবে যে আমরা এটা ইউজ করি নাই, আমরা পরবর্তীতে এটা ইউজ করব। এটা হচ্ছে আমাদের যেটা ব্যবহার করলাম, যে হেডিং, ফার্স্ট প্যারাগ্রাফ। এখান থেকে আপনি যাবেন হচ্ছে নেক্সট, অর্থাৎ এই পার্টটা আমরা শিখছি। আচ্ছা, এই যে এখানে নেক্সট এখানে আছে যে ইন্ট্রোডাকশন, অর্থাৎ শুরু হলো নেক্সট চ্যাপ্টার। এখান থেকে ইয়ে করবেন। আপনারা যেটা শিখবেন সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ লিস্ট, অর্থাৎ এটা পাবেন, এখানেই পাবেন এইচটিএমএল ট্যাগ লিস্ট W3 স্কুলস। আচ্ছা, এখানে গেলেই আপনি পাবেন যে এইচটিএমএল ট্যাগ লিস্ট W3 স্কুলসে যে এইচটিএমএল ট্যাগ লিস্ট করছে সেটা আপনারা ইংরেজি দেখে শিখেন। বাংলা টিউটোরিয়াল দেখবেন অবশ্যই, পাশাপাশি যেটা হচ্ছে ইংরেজি এখানে দেওয়া আছে সেটা অনুবাদ করলেন, তাতে আপনার ইংরেজির এক্সপেরিয়েন্সটা হয়ে গেল। আচ্ছা, এই যে এইচটিএমএল রেফারেন্স ট্যাগস, এখানে প্রত্যেকটা ট্যাগ আলফাবেটিক্যালি দেওয়া আছে, জাস্ট আপনি একবার করে পড়ে যান। যেমন এটা কি ডিফাইন্স এ কমেন্ট, আপনি যদি জানতে চান সেক্ষেত্রে এইটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখবেন যে এইটা একটা কমেন্ট, কমেন্টস আর নট ডিসপ্লেড ইন দ্য ব্রাউজার, অর্থাৎ ব্রাউজারে কমেন্টগুলো দেখায় না। এই কোনো একটা কোড আমি লিখলাম, এটা আমার পরবর্তীতে লাগবে, যেমন মনে করেন এটা আমার পরবর্তীতে লাগবে, কিন্তু আমি চাচ্ছি না এটা এখান থেকে মুছে যাক। সেক্ষেত্রে জাস্ট এখানে কি করব, এইটা দেওয়ার পরে কমেন্টের যে সাইন, সেই সাইনটা শুরু এবং শেষ করে দিলে, এখন যদি আমি এখানে যাই, সেক্ষেত্রে ওইটা দেখাবে না, কিন্তু ওইটা আছে কিন্তু ব্রাউজার ওইটাকে দেখাবে না, ওইটাকে কমেন্ট হিসেবে নিয়েছে ব্রাউজার। তো এটা হচ্ছে কমেন্ট ট্যাগ। তো এইভাবে আপনারা যেখানে যে ট্যাগগুলো আছে সিরিয়াল বাই সিরিয়াল আপনি ডেইলি 10টা করে শিখেন, বা আমি আস্তে আস্তে তো আমি দেখাবোই, সেগুলো দেখলেন। আর এগুলো আপনি যতটুকু সময় পাচ্ছেন আলাদা এক্সট্রা, ততটুকু এইগুলো থেকে আপনি দেখলেন, যেটা বুঝতে পারলেন না সেগুলো আস্তে আস্তে করে নোট করে রাখলেন, রেখে পরবর্তী যে ক্লাস হবে সেই ক্লাসে আপনি জেনে নিলেন। সবগুলো একবারে নোট না করে আপনি 10টা জেনে নিলেন, 10টা বুঝলেন, এরকম আস্তে আস্তে এই ট্যাগগুলো আপনি দেখে নিন। তো এখানে আসলে সব ট্যাগগুলো প্রয়োজন হয় না, কিন্তু আপনি যদি জেনে রাখেন সেক্ষেত্রে খুবই ভালো আর কি। তো এখানে যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো আপনারা
মানে এক এক করে এই রেফারেন্সগুলো দেখে ফেলবেন। তো আমিও আস্তে আস্তে এগুলো দেখাবো। তো যেটা দেখালাম আর কি, যে আমরা একটা কম্পিউটারকে কিভাবে রেডি করব, কিভাবে আমরা শুরু করব। তো কোশ্চেন আজকে যেহেতু আপনাদের আসবে না, সেহেতু আমি আরো কন্টিনিউ করি। কি বলেন, আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার বুঝতে পারছেন নাকি আফসা আফসা বুঝতে পারছেন? ক্লিয়ার বুঝতে পারছেন? ওকে। ক্লাস হবে হচ্ছে আমাদের 45 মিনিট, তারপরে হচ্ছে প্রশ্ন করা হবে। আপনারা যে প্রশ্নগুলো করবেন সেইগুলো। আর পরীক্ষায় যদি অকৃতকার্য হন বা পরীক্ষায় না পারেন বা অনুপস্থিত হন, সেক্ষেত্রে শাস্তির ব্যবস্থা তো থাকবেই। এবং এই পরীক্ষাটা আমরা অনলাইনেও নিব, যারা অনলাইন থেকে পরীক্ষা দিতে চাই তাদেরও নিব আর কি। তো এই হচ্ছে আমাদের যে দেখলাম যে HTML কিভাবে ব্যবহার করতে হয়, ব্রাউজারে কিভাবে ব্যবহার করতে হয়। এখন আমি আপনাদের 5 মিনিটের সময় দিচ্ছি, যদি কোনো এই ক্লাসের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। তো আপনি প্রশ্ন করেছেন যে হচ্ছে কোন ট্যাগগুলো আমাদের নির্দিষ্টভাবে শেখা উচিত। তো সেইগুলোর জন্য আমি যে রেফারেন্স লিস্টটা দিলাম ওইটা হচ্ছে অপশনাল, আপনি ওইটা অপশনালভাবে শিখেন। আর যেগুলো আমি দেখাবো সেগুলো মনে করবেন ইম্পর্টেন্ট, এগুলো আমাদের প্রায়শই কাজে লাগবে। আপনি আপনার ডায়েরি বুকে 2টা অপশন করবেন HTML ট্যাগ লিস্টের জন্য। একটা হচ্ছে নেসেসারি বা ভেরি ইম্পর্টেন্ট HTML ট্যাগস বা HTML ট্যাগস নিডস ফর লার্নিং বা এই টাইপের দিয়ে যেগুলো প্রয়োজনীয়, যেগুলো এগুলো লিস্ট করবেন করে। যেমন আজকে লিখবেন হচ্ছে H1 মানে হচ্ছে হেডিং দেওয়ার জন্য। এটা হেডিং দেওয়ার জন্য এটার 6টি ট্যাগ আছে, প্রত্যেকটা ব্যবহার করা সম্ভব। H1 মানে হচ্ছে দেখা যাচ্ছে যেখানে আমাদের বড় হেডিং দরকার সেখানে H1, H6 মানে হচ্ছে যেখানে আমাদের ছোট হেডিং দরকার, সাইজে ছোট, হ্যাঁ সেগুলো দরকার। দিয়ে এটা লিখে রাখলেন, আপনি আপনার ভাষায় ডকুমেন্টেশনটা লিখে রাখলেন। দেন আপনি এখানে লিখলেন পি ট্যাগের কাজ হচ্ছে প্যারাগ্রাফে টেক্সট দেওয়া। বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখতে পারি যে প্যারা করে টেক্সট দেওয়া, এগুলো মানে ট্যাগের সাহায্যে দেওয়া থাকে। তারপরে লিখে রাখবেন IMG, এখানে লিখে রাখবেন হচ্ছে টেবিলস, অর্থাৎ যেগুলো আমি দেখাবো সেগুলো মনে করবেন ইম্পর্টেন্ট। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে অপশনাল, সেগুলো আপনি এগুলো দেখলে এগুলো ইজিলি পারবেন। হ্যাঁ, প্যারাগ্রাফ আমাদের 6 পর্যন্ত ব্যবহার করার কোনো দরকার নাই। প্যারাগ্রাফ একটাই প্যারাগ্রাফ, একটা ওয়েবসাইটে প্যারাগ্রাফের সাইজ একই থাকে, চেঞ্জ হয় না। প্যারাগ্রাফ একটাই, আপনি অনেকগুলো প্যারাগ্রাফ একটা HTML পেজের মধ্যে নিতে পারেন। আর কোনো কোশ্চেন এই ক্লাসের মধ্যে কারো যদি কোনো কোশ্চেন? টিডির মিনিং হচ্ছে, আচ্ছা টিডি এর মিনিং আমি গুগলে সার্চ করি, আমার মনে নাই। টিডি মিনস, অর্থাৎ এখানে আমি হচ্ছে জানি না যে টিডি এর মানে। আচ্ছা এখানে হচ্ছে HTML টিডি মিনিং। তো আমি সার্চ করে দেখালাম এই কারণেই যে অনেক সময় আমি থাকবো না, সেই সময় যেন আপনারা খুঁজে পান। এই যে টেবিল ডাটা, অর্থাৎ আমি জানলেও অনেক সময় এরকম করব যে আমিও জানি না, দেখি তো কি। তাহলে লাভটা কার হলো বলেন তো? আপনাদের লাভ হলো যে নেক্সট টাইম আমি যদি নাও থাকি, আপনারা এই যে আমি দিলাম টিডি মিনস দিয়ে খুঁজে পাইলাম যে এখানে আনসার পাওয়া যায়, কোন সাইটে আনসার পাওয়া যায় সেই সাইটটা রেখে দিই তো পরবর্তীতে কাজে লাগে কিনা। এই সাইটটার নাম হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। ওয়েব ডিজাইন করতে যে কোনো ওয়েবসাইট আমরা ভিজিট করতে পারি, আপনাদের লগ বুক রাখতে হবে। লগ বুকে প্রয়োজনীয় ওয়েবসাইটের ঠিকানা দিয়ে আপনি এই যে উপকৃত হইলাম না, আমি এখন উপকৃত হইলাম না একটা ওয়েবসাইটের মাধ্যমে, সেই ওয়েবসাইটের ঠিকানাটা আমি লিখে রাখলাম যে হচ্ছে এই স্ট্যাক ওভারফ্লো দিয়ে আমি টেবিলের আনসারটা এটা পাইছি, এরকম আর কি। পরবর্তীতে জানি এইগুলো আমাদের মানে লাখ লাখ ওয়েবসাইট আছে, এর মধ্যে আমি পাবো কি করে, তাই না? এরকম। আচ্ছা নেক্সট কোশ্চেন যদি কারো। হ্যাঁ, ও আচ্ছা আপনি আসতে দেরি করছেন। আচ্ছা আপনি টিউটোরিয়াল থেকে দেখে নিয়েন, ওখানে সব রেকর্ড করা আছে, ওটা থেকে দেখে নিয়েন। হ্যাঁ ওই যে আচ্ছা আপনিও পরে আসছেন কিনা মিস করছেন। আচ্ছা টিউটোরিয়ালের ফার্স্টে আমি এটা বলে দিছি, এটা আপনি ইয়ে করে নিয়েন। আচ্ছা এটা পরে প্রশ্ন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এটা আর কি খুব বেশি নাই, যেমন ইমেজটা একটা সিঙ্গেল আর আছে হচ্ছে আপনার বিয়ার এইটা একটা হচ্ছে ইয়ে, বিয়ার মানে হচ্ছে ব্রেক করা। আপনি যদি
মনে করেন যে আমি আরেকটা প্যারা চাচ্ছি না, জাস্ট চাচ্ছি যে ফরম্যাটের পরে থেকে নতুন একটা লাইন শুরু হোক। এখানে যদি বিআর দেই, সেক্ষেত্রে আমরা যদি এখন আমাদের যে টেমপ্লেট সেখানে যদি রিফ্রেশ করি, দেখেন ফরম্যাটের পরে থেকে জাস্ট নতুন লাইন শুরু হয়েছে, কিন্তু আরেকটা প্যারা শুরু হয় নাই, জাস্ট একটা নতুন লাইন শুরু হয়েছে এরকম। তো কোনটা সিঙ্গেল ট্যাগ লিস্ট, কোনটা ডাবল ট্যাগ, আপনারা যখন আমি দেখাবো তখন বুঝতে পারবেন। এগুলো লিস্ট করে রাখবেন, এগুলো খুব বেশি ডিফারেন্স না, খুব কম ট্যাগই হচ্ছে সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ খুব কম ট্যাগ। আর মনে রাখবেন সিঙ্গেল ট্যাগটা ব্যবহার হয় হচ্ছে অ্যাট্রিবিউটের হেল্প নিয়ে। যেমন এই যে ইমেজ ট্যাগটার কোনো কাজ নাই, সে কিন্তু অ্যাট্রিবিউট যদি এসআরসি না থাকে কিছুই দেখাবে না, ঠিক আছে। কিন্তু বিআর ট্যাগটা হেল্প ছাড়াই সে ব্যবহার হতে পারে, কারণ তার কাজ একটাই। ইমেজ কিন্তু অনেক ইমেজ নিয়ে আসতে পারবো আমরা, এরকম আর কি। এনি মোর কোশ্চেন্স? আর কোনো কোশ্চেন্স আছে কারো? আচ্ছা, থ্যাংক ইউ। তো তাহলে আমরা আজকে দেখলাম যে কিভাবে আমরা একটা টেমপ্লেট শুরু করতে পারি। তো আপনারা যদি পারফরমেন্স ভালো দেখান, অর্থাৎ কাজগুলো যদি দ্রুত শেখেন, আমি কিন্তু দ্রুত আগাবো। দ্রুত আগালে আপনাদের লাভটা কি হবে, অনেক বেশি কিছু জানতে পারবেন। তো সো হচ্ছে তাহলে টিউটোরিয়াল এই পর্যন্ত শেষ করি। আপনাদের আরো কিছু নোটস আছে, সেই নোটসগুলো আমি দিয়ে দিচ্ছি।